লোকের কষ্টের টাকা মারছিস, হ্যাঁ? আর এখন নিজে বিপদে পড়েছিস বলে আমাদের ডাকলি। নিশ্চয়ই তোমার ছেলেরা এমন কোনো কাজ করেছে যার মূল্য ওরা নিজের জীবন দিয়ে শোধ করছে। স্যার উপকার করুন স্যার, আপনারা চাইলে স্যার এই নিন, এখানে অনেক টাকা আছে, যত টাকা চাই না এই নিন স্যার। স্যার এই নিন, চাইলে আপনারা সব টাকা নিয়ে যান। এসব করে তোমরা শাস্তির থেকে রেহাই পাবে না, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, জেল যেতেই হবে তোমাদের, বুঝলে? ঠিক আছে স্যার, জেলে যাব তাতে আপত্তি নেই স্যার, অন্তত বেঁচে তো থাকবো। এই রাজু, শিবা আর রাকেশ, এরা তিনজন তোমায় কখনো বলেছিল তাদের শত্রুদের ব্যাপারে, বা এমন কোনো কথা যা এদের তিনজনের মধ্যে কমন ছিল? না স্যার, এরকম কিছুই বলেনি ওরা। তোমার এই তিনজন এরা কোন এরিয়ায় পকেটমারি করতো? বাইরে সার্কেলের ওখানে, ওই যে সিগন্যাল আছে না ওইখানে। দেখ বন্ধু, তোর মুরগি এসে গেছে, চল মালটাকে গিয়ে কাটি। স্যার স্যার একটু টাকা দিন না স্যার, স্যার খিদে পেয়েছে স্যার, স্যার অনেকক্ষণ কিছু খাইনি স্যার, স্যার 2 দিন কিছু খাইনি, 20 টাকা দিলেই চলবে, পুরি সবজি খাবো। স্যার স্যার ধূপ নিন না স্যার, স্যার ভিখারি নই আমি, ধূপ বিক্রি করি, দারুণ কোয়ালিটি, একদম দোকানে অফিসে বাড়িতে যেখানে খুশি জ্বালাতে পারেন, খুব সুন্দর গন্ধ। কত দারুণ কোয়ালিটির ধূপ স্যার, স্যার নিয়ে নিন না স্যার, স্যার 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 ও মরে যাবে স্যার, স্যার মরে যাবে ও। আরে স্যার কাজ করুন না স্যার, নাহলে স্যার মরে যাবে স্যার ও। স্যার 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 ও দম বন্ধ হয়ে যাচ্ছে স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন করবো না স্যার, স্যার ছেড়ে দিন না স্যার, তোরা আমার ব্যাগ চুরি স্যার করবি? আর কোনোদিন করবো না স্যার, স্যার মরে যাবে স্যার ছেলেটা। এই দেখা দয়া, এই যে গলার ওপর এখানে এই যে অনেক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে, কিন্তু মনে হচ্ছে না কোনো দড়ি দিয়ে ফাঁস দেওয়া হয়েছে, মনে হচ্ছে কেউ এর গলাটাকে দুটো জিনিসের মাঝখানে চেপে দিয়েছে। আর ডক্টর এটা দেখুন, এই হাঁটুর কাছ থেকে প্যান্ট পুরো ছিঁড়ে গেছে, এটা মনে হচ্ছে যে হাঁটু দিয়ে ওকে টানা হয়েছে। কি এমন শত্রুতা ছিল কারো যে এত নৃশংসভাবে মেরেছে? এর মাথাতেও একটা গভীর ক্ষত আছে, দেখি। মনে হয় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, আর এই জন্যই হয়তো এর মৃত্যু হয়েছে। তার মানে এর গলায় যে চিহ্নটা আছে, মৃত্যু এর জন্য হয়নি? না দয়া, এর গলার ক্ষতটা গভীর নিশ্চয়ই, কিন্তু এর গলার নার্ভগুলো কাটেনি, এর শ্বাসনালীটা একটু একটু করে ভেঙে গেছে। স্যার, একটা লোকের কাছে 4-4টে ওয়ালেট, এর জামার মধ্যে অনেকগুলো চোরা পকেট আছে, আর এগুলো সব ওখানেই লুকানো ছিল। 4টে ওয়ালেট? আর মজার ব্যাপার হলো স্যার, এই 4টে ওয়ালেটই আলাদা আলাদা লোকের, হতে পারে একজন পকেটমার। পকেট মারা? তার মানে তো এর রেকর্ড আমাদের ডেটাবেসে আছে, এর ব্যাপারে একটু খোঁজ করো। স্যার স্যার এই বাড়িটাই।
দরজাটা ভেঙে ফেলো। শুধু রাজুর খুন নয় স্যার, এখানে তো অনেক কিছু হয়েছে। মনে হচ্ছে কেউ কিছু খোঁজার চেষ্টা করছিল এখানে। চোরের বাড়িতে চুরি, রক্ত। মাই গড, উপর থেকে উপরে কিছু আছে স্যার। জুতোতে লেগে থাকা রক্তের চিহ্ন বাইরের দিকে গেছে। উপর থেকে নিচে আর নিচ থেকে বাইরে। স্যার একে তো একদম রাজুর মতো টর্চার করেছে। হ্যাঁ, মনে হচ্ছে খুনি কোনো ধারালো অস্ত্র দিয়ে একে কুপিয়ে মেরেছে। মনে হচ্ছে খুনি পেছন দিক থেকে পালিয়ে গেছে। বডিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। মনে হচ্ছে মৃত্যু 2-3 ঘন্টা আগেই হয়েছে। কিন্তু স্যার এই লোকটা রাজুর বাড়িতে কি করছিল? এ আর রাজু হয়তো একই জায়গায় থাকতো, হয়তো দুজন একসঙ্গে পকেট মারের কাজ করত। হতে পারে এই দুজন কোনো পকেট মারের গ্যাংয়ের হয়ে কাজ করত। স্যার রাজুর মৃত্যু 6-7 ঘন্টা আগেই হয়েছিল। তাহলে খুনি প্রথমে রাজুকে মেরেছে, তারপর ওর লাশ রাস্তায় ফেলে দিয়েছে, তারপরে খুনি এখানে এসেছে এই বাড়িতে, একে টর্চার করেছে, আর 2-2.5 ঘন্টা আগে একেও মেরে ফেলেছে। খুনি এই দুটো চোরকে কেন মারবে, তাও আবার এইভাবে? মনে হচ্ছে যে এর কাছে কিছু ছিল বা আছে, যেটা ওই খুনি চেয়েছিল। কিন্তু এরা তো ছোটখাটো চোর, ওর দরকারে এমন কি থাকতে পারে? না, কিছু তো চাই খুনির, যা ও খুঁজে বেড়াচ্ছে। এটা কি করে জানতে পারবো যে যার জন্য ও এখানে এসেছিল সেটাও পেয়েছে কিনা? একটা কাজ করি আমরা, আশেপাশের সমস্ত প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো। কেউ না কেউ তো দেখে থাকবে, কেউ কিছু যদি শুনে থাকে। শিবা আর রাজু এখানে বস্তিতে থাকতো, কেউ খুব নৃশংসভাবে ওদেরকে মেরে দিয়েছে, আর কেউ কিছু শোনেনি। কোনো অচেনা লোককে এই বাড়িতে আসা যাওয়া করতে দেখেছিলে? না ম্যাডাম। বোকা ভেবেছেন আমাদের? আপনাদের ঘরগুলো এত কাছাকাছি আর কেউ কিছু দেখেননি, শোনেননি? কি করে সম্ভব? সেরকম কোনো ব্যাপার নয় স্যার, আপনি বাকি লোকেদের কথা জিজ্ঞেস করলে বলতে পারি, কিন্তু কিন্তু কি? এই রাজু আর শিবার ব্যাপারে কেউ কিছু জানে না স্যার, আর ওরাও বেশি কারুর সাথে মিশতো না, তাই আমরাও ছেড়ে দিয়েছিলাম। কত আর গায়ে পড়ে কথা বলা যায়? হ্যাঁ স্যার, ওরা ঠিকঠাক ছিল না, উল্টোপাল্টা লোক ওদের বাড়ি আসতো, 2বার তো পুলিশও এসেছিল, তাই আমরা ওদের সঙ্গে মিশতাম না। আজে বাজে লোক, মনে হচ্ছে এদের কোনো পকেট মারের গ্যাং আছে। আচ্ছা, এই লোকগুলো কোথায় কাজ করতো কেউ জানেন এ ব্যাপারে? স্যার কি কাজ করে তা তো জানি না, কিন্তু সামনে একটা সার্কেল আছে, ওই সিগন্যালের ওখানে, ওখানেই বসে থাকে সারা রাত। আচ্ছা, এই এই দাঁড়া, পঙ্কজ, পুরবী,
ডিভাইসটা দৌড়তে দৌড়তে ওর পকেট থেকে পড়ে গেছিল। অভিজিৎ, তুমি একদম ঠিক কথা বলছো। ওইখানে সিঁড়ির ওপর যে জুতোর চিহ্ন ছিল সেইটা, আর এই জুতোর চিহ্নগুলো, এই দুটোই আলাদা। খুনির কোনো সাথীও ছিল, ওরা দুজন ছিল। স্যার, বাইরের একটা লোক একটু গন্ডগোলের মনে হলো, তার পেছু নিলাম। ও তো পালিয়ে গেল স্যার, কিন্তু পালানোর সময় ওর কাছ থেকে গিগার কাউন্টারটা পড়ে যায় স্যার। গিগার কাউন্টার, রেডিও অ্যাক্টিভ ওয়ে মেজার করার ইনস্ট্রুমেন্ট, এইটা এমন দামি ইনস্ট্রুমেন্ট চোরেদের কাছে আসলো কি করে? একটু দেখো তো। বস, এরকম জিনিস তো আমি প্রথমবার দেখছি। এটা কোনো এক্সপার্ট দিয়ে কনফার্ম করি। স্যার, একটা কথা আমি বুঝতে পারছি না, এই লোকটা 3 ঘন্টা আগে মারা গিয়েছে, আর ওই যে লোকটা এক্ষুনি পালিয়ে গেছে, যার হাতে ওই গিগার কাউন্টার ছিল, ও এখানে কি খুঁজছিল? সেটাই খুঁজছে, যেটা এখন পর্যন্ত পায়নিও। আমাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল ওরা। এই গ্যাংয়ের খোঁজ নিতে হবে, সেখান থেকেই জানা যাবে এরা কি চুরি করেছিল। এই, কি করছিলি? কি হচ্ছে? কিছু না ভাই, ওই আমার ওয়ালেটটাকে একটু বের পেছনে করার যাও। চেষ্টা করছিল। সরো। আরে এটা এটা তো ওয়ালেটে ছিল না। খুলি নম্বর 10, তেওয়ারি চক। এ তো অ্যাড্রেস। এই, তুই ওয়ালেটে হাত দিয়েছিলি? না না স্যার, এ আপনি কি বলছেন? আমি কিছু করিনি। এই, তুইও কি পকেট মার নাকি? চুরি করছিস তুই? না না স্যার, আপনি আপনি কি বলছেন স্যার? আমি ভদ্রলোক, আমি কিছু করিনি, আমি চোর ঠিক নই। আছে, ঠিক আছে, সরি, আপনি যেতে পারেন। সরি। একটা কাজ করা যাক, খলি নম্বর 10, তেওয়ারি চক, ওখানে গিয়ে দেখা যাক। জানি না ভাই, এমন মনে হলো যে কেউ পিছন থেকে হাত দিচ্ছিল পকেটে। এই হলো দয়া, 10 নাম্বার বাড়ি। চলো গিয়ে দেখি। তুমি তুমি তো সেই যেখানে আমি জিজ্ঞাসাবাদ করছিলাম, যেখানে এটা আমার পকেটে এসেছিল। আগে স্যার, আমার নাম প্রকাশ। আমি হলাম সেই ব্যক্তি যাকে আপনারা খুঁজছেন। আসুন স্যার। চিঠি দিয়ে এখানে ডেকে আনার মানেটা কি? রাজু আর শিবাকে তুমি? না না স্যার, ওটা আমি নই। আমি এই দলের প্রধান, আর এই ছেলেগুলো আমার জন্য কাজ করে। আর তুমি নিজেই আমাদের এখানে ডেকে আনলে? হ্যাঁ, এটা জানার পরেও যে আমরা তোমাকে অ্যারেস্ট করতে পারি? স্যার, রাজু আর শিবার কেসটায় আমি আপনাদের সাহায্য করতে পারি। তার বদলে আপনি আমাকে আর আমার ছেলেদের সাহায্য করবেন। এই, তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, সিআইডি। আর আমরা কোনো অপরাধীর সঙ্গে এইসব সৌদাবাজি করি না, বুঝেছিস? নিশ্চয়ই কোনো বড় সমস্যায় তুমি ফেঁসে রয়েছো, না হলে আমাদের এখানে ডেকে আনার রিস্ক নিতে না। একদম রাইট। খুব বিপদের মধ্যে আছি স্যার, আমাদেরকে বাঁচান। কেউ একজন আছে স্যার, যে একজন একজন করে আমার ছেলেগুলোকে মেরে ফেলছে স্যার। আমাদের বাঁচিয়ে দিন। চাইলে আপনারা ওদের জেলে রেখে দিন স্যার, কোনো আপত্তি নেই, কিন্তু স্যার সাহায্য করুন স্যার। আচ্ছা, রাজু আর শিবা ছাড়া আর কেউ মারা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কালকেও আমার একটা ছেলেকে কেউ মেরে ফেলেছে স্যার। একে কেউ একে চেনে? হ্যাঁ স্যার, এ তো আমাদের এই সিগন্যালের সার্কেলটার ওখানে ভিক্ষে করতো। এ তো ভিখারি। এ ভিখিরি নয়, পকেট মার। তাছাড়া ওর জামা কাপড় থেকে ভীষণ মদের গন্ধ আসছে। মনে হয় মদ খেয়ে ও কিছু ঝামেলা পাকিয়েছিল।
ছোটখাটো পকেট মারছিল, এই জন্য পুলিশও কিছু করেনি। মরে গেছে তো গেছে, মদ খেয়ে ঝামেলা করছিল আর এই বলে কেস বন্ধ করে দিয়েছে। কিন্তু স্যার আমি জানি রাকেশ এই ধরনের কিছু করবেই না স্যার। ও ও মদ ছুঁয়ে পর্যন্ত দেখতো না স্যার। স্যার কেউ ওকে মেরে ফেলেছে আর এমন দেখিয়েছে যেন মদ খেয়ে খুব ঝামেলা করেছে ও। আর তারপরে ওই শিবা আর রাজু। না, তোমরা কিছু তো করেছিলে, যার জন্য এক এক করে তোমাদের কেউ মারছে। জানি না স্যার, আমি একদম বুঝতে পারছি না এসব কিভাবে হচ্ছে স্যার। সেটা আমরা জেনে যাব। তুমি এখন শুধু আমাদের নিজের গ্যাং সম্পর্কে সবকিছু বলো, কিচ্ছু লুকোবে না। আগে স্যার, স্যার আমরা পকেট মারি আর ছোটোখাটো চুরি চামারি করি। এই শহরে যতগুলো ট্রাফিক সিগন্যাল আছে ওখানে আমারই সব ছেলেরা থাকে, তাও প্রায় 150 জন হবে। মানুষ একটু বেখেয়াল হলেই আমরা চুরি করে নিই, আর চুরি করে সব মাল এক জায়গায় হয়, সব আমার কাছে আসে, ওখান থেকে আমি আমার ভাগটা বুঝে নিই আর বাকি যা পড়ে থাকে ছেলেদের মাঝে ভাগ করে দিই স্যার। খারাপ কাজের খারাপ ফল। লোকের কষ্টের টাকা মারছিস, হ্যাঁ? আর এখন নিজে বিপদে পড়েছিস বলে আমাদের ডাকলি। নিশ্চয়ই তোমার ছেলেরা এমন কোনো কাজ করেছে যার মূল্য ওরা নিজের জীবন দিয়ে শোধ করছে। স্যার উপকার করুন স্যার, আপনারা চাইলে স্যার এই নিন, এখানে অনেক টাকা আছে, যত টাকা চাই না এই নিন স্যার। স্যার এই নিন, চাইলে আপনারা সব টাকা নিয়ে যান। এসব করে তোমরা শাস্তির থেকে রেহাই পাবে না, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জেল যেতেই হবে তোমাদের, বুঝলে? ঠিক আছে স্যার, জেলে যাব তাতে আপত্তি নেই স্যার, অন্তত বেঁচে তো থাকবো। এই রাজু, শিবা আর রাকেশ, এরা তিনজন তোমায় কখনো বলেছিল তাদের শত্রুদের ব্যাপারে, বা এমন কোনো কথা যা এদের তিনজনের মধ্যে কমন ছিল? না স্যার, এরকম কিছুই বলেনি ওরা। তোমার এই তিনজন এরা কোন এরিয়ায় পকেটমারি করতো? বাইরে সার্কেলের ওখানে, ওই যে সিগন্যাল আছে না ওইখানে। এরা তিনজন ওই সার্কেলের সিগন্যালের মধ্যে কি, মানে এই সিগন্যালে কি পকেটমারি করতো? আগে স্যার। তার মানে খুনি ওই সমস্ত পকেটমারদেরই খুন করছে যারা ওই সার্কেলে পকেটমারি করতো। কিন্তু স্যার ওই সিগন্যালের কাছে আরো 10টা ছেলে কাজ করে। খুনি ওদের কাছে পৌঁছানোর আগেই আমাদের ওই ছেলেদের কাছে পৌঁছতে হবে। সরি সালুঙ্কে, আমার জন্য অপেক্ষা করতে হলো। আরে প্রচুর দরকারটা busy যখন ছিলাম। আমার, তখন তো আমাকে অপেক্ষা করতেই হবে না। না না, এরকম কথা বলো না। থ্যাঙ্কস এ লট তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস বলো না, নিজের পুরনো বন্ধুর জন্য একটু সময় তো বের করতেই পারি আমি। সো নাইস অফ ইউ। আচ্ছা বলো, কি মনে করে আজকে? আসলে তোমাকে এইটা দেখাতে চাই। সালুঙ্কে, এটা তো গিগার কাউন্টার। আই নো ভাই, এটা গিগার কাউন্টার, কিন্তু এত ছোট্ট গিগার কাউন্টার। হ্যাঁ সালুঙ্কে, এটা যথেষ্ট ছোট আর যথেষ্ট শক্তিশালীও বটে। এটা খুব ছোট রেডিয়েশনেরও খোঁজ দিতে পারবে। কিন্তু এটা তুমি পেলে কোথায়? এটা আমি একটা অপরাধীর কাছ থেকে পেয়েছি। হোয়াট? অপরাধীর কাছ থেকে এরকম একটা ডিভাইস? হ্যাঁ, কেন কি হয়েছে? এত চমকে গেলে কেন? অপরাধীর কাছে থাকতে পারে না? সালুঙ্কে, এটা লেড আর টাইটানিয়াম দিয়ে তৈরি। এটার কোডও ক্র্যাক করা সম্ভব নয়, আর এটাকে কোনোভাবে নষ্টও করা সম্ভব নয়। ইউনো, এরকম ধরনের ডিভাইস তো আমাদের ল্যাবেও নেই। তো তোমার কি মনে হয় এটা ও কোত্থেকে পেয়েছে? সরকার, গভর্নমেন্টের কাছ থেকে। সরকারের কিছু বিশেষ লোকের জন্য এই ডিভাইস তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ তো এটার ব্যাপারে কিছু জানেই না। সরকার, গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্ট সিক্রেট এজেন্ট। এই প্রকাশের গ্যাংয়ের যতগুলো মেম্বারদের আমরা পেয়েছি তারা প্রত্যেকেই ঠিক আছে, না কারো উপরে আক্রমণ হয়েছে আর না কেউ মারা গিয়েছে। দেখা যাক এই ঠিকানায় আমরা কি জানতে পারি। তোমার কি মনে হয় খুনি কেন শান্ত হয়ে গেছে? হতে পারে ও যা চেয়েছিল সেটাও পেয়ে গেছে, আবার এটাও হতে পারে যে ও নিজের
স্ট্র্যাটেজি বদলে দিয়েছে। স্যার, যদি তা সত্ত্বেও আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই রইল রয়ের বসের নাম্বার। আপনি এনার সঙ্গে কথা বলে আমার সম্পর্কে যা ইনফরমেশন চান নিতে পারেন। প্যাট্রিক, এই সমস্ত কিছু চক্রান্তে রয়ের ভূমিকা কি? স্যার, আসলে এটা আমাদের একটা সিক্রেট অপারেশন। এটা এমন কি সিক্রেট অপারেশন যা গুন্ডা বদমাইশ আর পকেটমারদের সঙ্গে জড়িত আছে? জড়িত নয় স্যার, কিন্তু এরা কিছু একটা চুরি করেছে আর সেটাই ফিরিয়ে আনার জন্য এই পুরো অপারেশন। কি কি চুরি করেছিল ওরা? স্যার, সেই ব্যাপারে কারোর সঙ্গে কোনো আলোচনা করার পারমিশন আমাদের নেই। দেখো, সিআইডির ওপর তোমাকে ভরসা রাখতেই হবে, না হলে আমরা তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। ঠিক আছে স্যার, কিন্তু এই কথাটা প্লিজ আপনার আর আমার মধ্যেই যেন থাকে। স্যার, আসলে সরকারের একটা গোপনীয় নিউক্লিয়ার ইউনিট আছে যার মধ্যে সায়েন্টিস্টরা একটা টপ সিক্রেট প্রজেক্টে কাজ করছে। এই প্রজেক্টের ব্যাপারে বেশি লোকজন জানে না, কিন্তু সেখানকারই একজন এমপ্লয়ি কম্পিউটারের ডেটা হ্যাক করে সব ইনফরমেশন চুরি করে নিয়েছে। স্যার, ওকে আমরা ধরতে চাইছিলাম, কিন্তু তার আগেই ও সমস্ত ইনফরমেশন নিয়ে পালিয়ে গেছে। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী সেই সমস্ত ইনফরমেশন একটা পেন ড্রাইভে কপি করা হয়েছে। ওই পেন ড্রাইভের মধ্যে নিউক্লিয়ার প্ল্যান্টের সমস্ত ইনফরমেশন রয়েছে। ওই পেন ড্রাইভের দাম এখন কোটি টাকার। যদি ভুল করেও ওই পেন ড্রাইভ কোনো ভুল লোকের হাতে চলে যায় তাহলে দেশের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আমার মিশন ওই পেন ড্রাইভটা ফিরিয়ে আনার। তদন্ত কত দূর এগিয়েছে? স্যার, এখনো পর্যন্ত যে ওই পেন ড্রাইভ আর ইনফরমেশন চুরি করেছে তাকে আমরা ধরে ফেলেছি। ওর নাম হলো মেহুল, কিন্তু ও ওই পেন ড্রাইভটা একটা ব্যাগের মধ্যে রেখেছিল আর ওই ব্যাগটা এখন চুরি হয়ে গেছে। ও, আর যে চুরি করেছিল সে পকেটমার গ্যাংয়েরই কোনো মেম্বার? হ্যাঁ স্যার, কিন্তু মেহুল এই ইনফরমেশন আমাদের দেওয়ার আগে ওর বসের সাথে এই ইনফরমেশন শেয়ার করেছিল। আর এখন মেহুলের বস পকেটমারদের প্রাণে মেরে দিচ্ছে। ইয়েস স্যার, এখন রয়ের টিম আর মেহুলের বসের টিম ওই পেন ড্রাইভটা খোঁজার চেষ্টা করছে। আর বলির পাঠা হচ্ছে পকেটমার। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, র চিফ মিস্টার ব্রিজেন্দ্রর সাথে কথা হলো। বিক্রম একজন রয়ের এজেন্ট। উনি রিকোয়েস্ট করেছেন যে এই মিশনটায় আমরা ওকে সাহায্য করি। আচ্ছা। আচ্ছা, পেন ড্রাইভটা কার কাছে আছে জানা যায়নি না? না স্যার। স্যার, এই সার্কেলে যতগুলো মেম্বারই পকেট মারার কাজ করতো তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ওরা তো এরকম কোনো চুরির কথা বললোই না আমাদের। হ্যাঁ স্যার, অনিল আর কিশোর বেঁচে ছিল, কিন্তু ওদের কাছে কিছু জানার আগে ওরা মারা গেছে। হতে পারে ওই পেন ড্রাইভটা এখনো অনিলের কাছেই আছে, বা হয়তো অনিল ওই পেন ড্রাইভটা এই বাড়ির মধ্যেই লুকিয়ে রেখেছে। স্যার, এটাও তো হতে পারে যে খুনি ওই পেন ড্রাইভ নিয়ে পালিয়ে গেছে। হতে পারে, আবার নাও। স্যার, যখন আমরা এখানে এসেছিলাম একটা পকেটমার বেঁচে ছিল, মানে খুনি ওই সময় পালিয়ে গিয়েছিল। জানি না ও সুযোগ পেয়েছিল কি পায়নি। একটা কাজ করি আমরা, এই বাড়িটাকে ভালো করে তল্লাশি করো, প্রতিটা কোণা ভালো করে দেখো, খুঁজে বের করতেই হবে। স্যার, আমরা গিগার কাউন্টারের সাহায্য নিতে পারি। গিগার কাউন্টারের সাহায্যে? ইয়েস স্যার। কিন্তু গিগার কাউন্টার দিয়ে তো রেডিও অ্যাক্টিভিটি মেজার করা যায়। স্যার, ওই যে পেন ড্রাইভটা ছিল ওটা নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে চুরি করা হয়েছিল। হতে পারে যে ওই পেন ড্রাইভের ওপর সামান্য কিছু রেডিও অ্যাক্টিভ ফিড পড়েছিল। চলো এটাও আমরা করে দেখি।
স্যার হ্যাঁ এই ব্যাগটার থেকে আওয়াজ আসছে। দেখো ব্যাগটার ভেতরে তাড়াতাড়ি। খোলো খোলো খোলো। না স্যার, এটা কিভাবে সম্ভব? গিগার কাউন্টার তো বলছে ব্যাগটার ভেতরেই আছে। না, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। স্যার যদি একবার পেন ড্রাইভটা ওদের হাতে চলে যায় তাহলে সেটা ফিরে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। না, এই পেন ড্রাইভটা ওদের হাতে পৌঁছাবে না। এই বাড়িটাকে ভালো করে আবার চেক করো গিগার কাউন্টার দিয়ে। চলো। স্যার বডির উপর থেকেই বিপ বিপ শব্দটা আসছে। বডিটা চেক করো। স্যার জামার ভেতরে তো কোনো পেন ড্রাইভ নেই। যদি পেন ড্রাইভটা জামা কাপড়ে না থেকে থাকে তাহলে কি পেন ড্রাইভটা স্যার এটাই সেই পেন ড্রাইভ। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার মিশন কমপ্লিট করার জন্য। বাট আই এম রিয়েলি সরি, এটা আমি আপনাদের দেখাতে পারবো না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কোনো ব্যাপার না। আমি একবার আমার বসকেও ইনফর্ম করে দিই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার পেন ড্রাইভ পেয়ে গেছি। ইয়েস স্যার, এক্ষুনি। অলরাইট স্যার, ওকে। স্যার আমাকে এই পেন ড্রাইভ আর গিগার কাউন্টার এক্সচেঞ্জে জমা দিতে হবে। আমি আসি এখন। ইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার ওয়ান্স অ্যাগেন। গুড লাক। থ্যাংক ইউ। ওকে। এই পেন ড্রাইভ তো পাওয়া গেল স্যার, কিন্তু খুনি এখনো উধাও। ওর জন্য কোনো জাল বিস্তার করতে হবে স্যার। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার স্যার, একটা একটা পকেট মার পেন ড্রাইভের জন্য নিজের প্রাণ দিয়ে দিল। সেটাই তো বুঝতে পারছি না। ফেডরিক ঠিকই বলেছ, একজন পকেট মার পেন ড্রাইভের জন্য নিজের প্রাণটাও দিয়ে দিল। ওই পেন ড্রাইভটার ব্যাপারে ও কিছুই জানতো না। গোলমাল আছে, নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে। স্যার টাকার জন্যই বিক্রম বলছিল না এই পেন ড্রাইভটায় কোটি টাকার ইনফরমেশন ছিল। না ফ্রেডি, টাকা যতই হোক না কেন জীবনের থেকে টাকার দাম বেশি না। একটা কাজ করি আমরা, পকেট মারের গ্যাংয়ের যে বস আছে না, ওকে ফোন করি আমরা। হ্যাঁ হ্যালো প্রকাশ, এসিবি প্রদ্যুমান বলছি। হ্যাঁ সালাম সাহেব। দেখো আমি দুটো লাশের ফটো পাঠাচ্ছি, তুমি দেখে বলো, ভালো করে দেখবে ওরা দুজন তোমার গ্যাংয়ের মেম্বার কিনা, অনিল আর কিশোর। হ্যাঁ স্যার। স্যার এই প্রথম ফটোটা যেটা পাঠিয়েছেন সেটা অনিলের, আর দ্বিতীয়টা? ঠিক বুঝতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দ্বিতীয় জন কিশোর নয়, তাহলে ও কে?
যে পেন ড্রাইভ গিলেছিল আর নিজের প্রাণটা দিয়ে দিল। ফেডরিকা, একটা কাজ করো, রয়ের বিজেন্দ্রবাবুকে ফোন করো, জিজ্ঞেস করো ওনাকে। হ্যালো মিস্টার বিজেন্দ্র, আমি সিআইডি থেকে ফোন করছি, ফ্রেডি। একটু আগেই আপনাকে বিক্রম ফোন করেছিল না? কি না? থ্যাংক ইউ স্যার। মাই গড, যে লোকটা ভিতরে মরে পড়ে রয়েছে সেই হলো আসল বিক্রম, যে পেন ড্রাইভের জন্য নিজের জীবন দিয়েছে। কিন্তু তাহলে স্যার, যে এই পেন ড্রাইভটা নিয়ে গেল একটু আগেই, সে তাহলে কে? ও খুনি ছিল ফেডরিক, খুনি ছিল, যে বিক্রম সেজে আমাদের সামনে এসেছিল। স্যার, এটাই হয়েছিল। আসল বিক্রম যখন পেন ড্রাইভটা খুঁজতে ভিতরে ঢুকেছিল তখনই পেন ড্রাইভটা খুঁজে পাওয়ার আগেই আমরা এখানে এসে পৌঁছই, আর ও পালাতে বাধ্য হয়। ও জেনে বুঝে আমাদের কাছে ধরা দিয়েছিল, যাতে আমাদের সাহায্যে খুব সহজেই ও পেন ড্রাইভটা নিয়ে নিতে পারে। খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমাদের বোকা বানিয়ে পেন ড্রাইভ নিয়েও পালিয়ে গেছে। জানেন এবার ওরা কি তাণ্ডব করবে, ওদের থামাতেই হবে। একটা কাজ করো তোমরা, এই বাইরের রোডে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে না, ওর থেকে ওর ছবিগুলো বের করো আর সব জায়গায় পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। প্রকাশ, এসিপি প্রদ্যুমান বলছি। নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাও? তাহলে একটা কাজ করো, অলিতে গলিতে রাস্তায় রাস্তায় তোমার যতজন লোক আছে ওদের সবাইকে বলে দাও একটা ছেলের ফটো পাঠাচ্ছি, সে যেন শহর ছেড়ে পালাতে না পারে। আরে এটা সেই লোকটাই না? হ্যাঁ, এটা সেই লোকটা। চল। হ্যাঁ দাদা, পেয়ে গেছি। এখানে দাঁড় করাতে পারিনি, কিন্তু আগের সিগন্যালে দাঁড়াবে, ওর সাইলেন্সারে কাপড় দিয়ে দিয়েছি।
হ্যালো, হ্যাঁ প্যাকেজ আমার কাছেই আছে। হ্যাঁ আমার গাড়ি খারাপ হয়ে গেছে, একটু সময় লাগবে কিন্তু আমি পৌঁছে যাব। হ্যাঁ ওকে ওকে। কেউ এগিয়ে আসবে না, কেউ কেউ এগিয়ে আসবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ পিছিয়ে যাও, হ্যাঁ কেউ এগিয়ে আসবে না, পিছিয়ে যাও, পিছিয়ে যা আমি বলছি। সরো, সরে যাও সবাই। দেখি সরে যাও সবাই, সরে যাও। পিছিয়ে যাও, সবাই পিছিয়ে যাও। এর অবস্থা তো খুবই খারাপ। এই কি হয়েছে? হ্যাঁ? কি করেছো এর সাথে? হ্যাঁ, কে মেরেছে একে? স্যার, এই গিগার কাউন্টার আর এই পেন ড্রাইভ। কে মেরেছে একে? আমরা কিছু করিনি স্যার, আমরা তো বুঝতেই পারছি না যে এসব হলো কি করে। স্যার হঠাৎ ওর আঙুলগুলো থরথর করে কাঁপছিল আর দুম করে মাটিতে পড়ে গেল। আমরা ভেবেছি ওর হার্ট অ্যাটাক হয়েছে। স্যার, স্যার এ তো মরে গেছে। দয়া, এই দেখো সেই আংটিটা। এই ছুঁচের মধ্যে বিষ ছিল আর এইটা এই আংটির মধ্যে। আর বস, যদি আংটিটা এভাবে ঘোরানো হয় এই পিনটা বাইরে বেরিয়ে আসে। আমাদের অর্গান গ্যাংয়ের চোখ সিআইডি বন্ধ করে দিল। এটা তো ওই অর্গানাইজেশনের লোক মনে হচ্ছে। এটা কারা হতে পারে আর কি চায়? আর জানি না এখানে কি কি হতে চলেছে। এই ফোনে আছে সেই সব ফিচার্স যা আপনাদের বোরিং ডেকে বানিয়ে দেবে পুরো ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং। আইপিএল ডিসপ্লে, ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা অ্যান্ড হোয়াট নট। স্টিরিও স্পিকারও আছে। হোয়াট দ্য হেল, এই ফোনটা বারবার গরম হচ্ছে কেন? কিছু করো এটা। গট ইট। আরে চাই না আমার, লিভ মি অ্যালোন। আরে দেখ ভাই, ওর কি দরকার? এমনিতেই 4 ঘন্টা বেরিয়ে গেছে। সৌরভ, গিয়ে দেখ না ওর প্রবলেমটা কি হচ্ছে। স্যার এনি প্রবলেম? আরে প্রবলেম তোমাদের এই স্টুপিড ফোনটা। কতবার বলবো, বারবার গরম হচ্ছে। কি করে ধরবো আমি ওটা? আর মীনাক্ষী কোথায়? ম্যাম প্লিজ। হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে আটকাচ্ছ? তোমার সাহস তো মন্দ না। আমি রকির ওয়াইফ, ওকে? ম্যাম আমি আপনাকে বারণ কখন করলাম? আই সেড শুটের মাঝখানে। এক্সকিউজ মি, আমি রকির সাথে এক্ষুনি দেখা করতে চাই। ইটস ভেরি আর্জেন্ট, ওকে? ম্যাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শিডিউল অলরেডি ডিলে চলছে। শুট শেষ হয়ে গেলে আমি আপনার সাথে ওনার দেখা করিয়ে Excuse me, ma'am. আই এম প্রমিস। রকি স্যার আপনাকে ডাকছেন। তুমি যাও, আমি আসছি। যাই হয়ে যাক, ওনাকে ভেতরে আসতে দেবে না। রকি, তুমি ডেকেছো? কোথায় থাকো তুমি? কি হয়েছে? আমি এখানে শুট করছি, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, শুটটা আরে করাকালীন দেখো একটু ফোনটা উঠে, বারবার কি গরম হচ্ছে হচ্ছে। কোনো দিকে তোমাদের খেয়াল থাকে না, তাই না? হ্যাঁ আমি চেক কি করেছিলাম। চেক করেছিলে? এখনো তো গরম হচ্ছে। তোমার এখানে থাকা উচিত, এখানে। বাইরে কিছু প্রবলেম হয়েছিল তাই। রকি, জাস্ট চিল। আরে কি চিল? টেক ইট ইজি ইয়ার। স্যার এখন ঠিক আছে। দেখো, লাস্ট শট নেব, ওকে? এই শটে শুধু ফোনটা বাজবে। ফোনের রিং শুনলেই তুমি ফোনটা রিসিভ করবে, কানে নেবে আর হ্যালো হ্যালো বলবে, ওকে? লাস্ট শট। ইটস লাস্ট শট।
দ্যাটস ইট, প্লিজ ডু ইট। কাম অন, কাম অন। ওকে স্যার। সাইলেন্স, মেকআপ, চলো। ওকে, রোলিং অ্যান্ড অ্যাকশন। হ্যালো, রকি! এই স্মার্টফোন নেলো কোম্পানির এখন পর্যন্ত সবথেকে প্রিমিয়াম এবং মূল্যবান স্মার্টফোন হতে পারত। এই কোম্পানি ভেবেছিল যে তাদের স্মার্টফোন মার্কেটে লঞ্চ করার পরই মার্কেটের বাকি সমস্ত স্মার্টফোন একেবারে দূরে চলে যাবে। উল্টে এই স্মার্টফোন তাদের গলার ফাঁস হয়ে গেছে। শুটিং চলাকালীন হঠাৎ করে স্মার্টফোন ব্লাস্ট করে, আর নেলো মোবাইল কোম্পানির অ্যাম্বাসেডর আর আমাদের সুপারস্টার সকলের প্রিয় রকি মৃত্যু হয় তৎক্ষণাৎ। একটা প্রশ্ন ছিল স্যার, প্লিজ। আনন্দবাবু, আপনি আপনার সব স্মার্টফোনের প্রোডাকশন একদম বন্ধ করে দিয়েছে। আপনার মনে কি সন্দেহ আছে যে আপনাদের এই সমস্ত ফোন ডিফেক্টিভ আর প্রাণঘাতী হতে পারে? আপনার এই কোম্পানি এই প্রোডাক্টের পিছনে, এই লঞ্চের পেছনে অনেক পয়সা খরচ করেছে, তাও এই ডিফেক্ট কেন? বেশি টাকা কামানোর জন্য সেফটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে নেননি তো আপনারা? না ভাই, কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। আমাদের প্রত্যেকটা মোবাইল টপ লেভেলের সিকিউরিটি আর কোয়ালিটি চেক করে পাস করা হয়। আমাদের কোনো হ্যান্ডসেটে কোনো রকম প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এই দুর্ঘটনা কি করে হলো, এই ব্লাস্টটা কি করে হলো বলুন আমাদের, প্লিজ জবাব দিন। যেটা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। কি ঘটেছে, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, এটা জানতে আপনারা যতটা আগ্রহী আমরাও ততটাই আগ্রহী। তাই আমরা এই কেসটা সিআইডির হাতেই দিয়েছি। ওই দেখো সিআইডি অফিসার এসে আরে এই তো CID কি মনে হয় এটা কি একটা অ্যাক্সিডেন্ট? স্যার সত্যি কি মোবাইলটা ডিফেক্টিভ নাকি এটা ছিল বড়সড় কোনো ষড়যন্ত্র রয়েছে? প্লিজ বলুন স্যার, আমরা জানতে চাই। দেখুন, ভেতরে গেলেই জানতে পারবো আদৌ কি হয়েছিল। সুপারস্টার রকি আপনাদের জানাচ্ছি। মৃত্যু হয়েছে, এটা কোনো সাধারণ ঘটনা তো নয়। আপনারা কি ভাবছেন? স্যার মোবাইলের মধ্যে এমন কি কাজ করতে পারে? পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? স্যার প্লিজ একটু বলুন আপনারা কি? স্যার বডিটা ফরেনসিকে পাঠিয়েছি। গুড। আনন্দ, একটা কথা বলো, তোমার এটা কেন মনে হচ্ছে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়? স্যার, দুর্ঘটনা ঠিক পরেই আমি সমস্ত হ্যান্ডসেটকে টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছি। কোনো হ্যান্ডসেটে কোনো প্রবলেম পাওয়া যায়নি। আচ্ছা, এটাও তো হতে পারে যে হঠাৎ করে ফোনের মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। স্যার, প্রবলেম কিছুই ছিল না। প্রবলেম তৈরি করা হয়েছে, আর কে তৈরি করেছে সেটা আমি খুব ভালো করে জানি। কে? কৃষ্ণ। কৃষ্ণ? এই কৃষ্ণ আবার কে? এলোহা কোম্পানির সিইও, আমাদের সব থেকে বড় রাইভাল। প্রত্যেকবার আমাদের বিজনেসে কোনো না কোনো রকম ভাবে প্রবলেম তৈরি করার চেষ্টা করে। এই সমস্ত কেসগুলো ওর জন্যই হয়েছে। এতগুলো কেস? তার মানে স্যার, অনেক কেস রয়েছে। একবার তো এলোহা কোম্পানি আমাদের কোম্পানির মোবাইলের ডিজাইন আর টেকনোলজি দুটোই চুরি করেছিল। প্রত্যেকটা প্রেস কনফারেন্সে আমাদের কোম্পানির বদনাম করে। 100% এইসব ওই করেছে। তা আপনারা শুট করার আগে হ্যান্ডসেট চেক করেননি? স্যার, চেক করেছিলাম। আমাদের টিম ওখানে কোনো রকম প্রবলেম খুঁজে পায়নি। আচ্ছা, এখানে শুটের সময় হ্যান্ডসেট সামলানোর দায়িত্ব কার ঘাড়ে ছিল? মীনাক্ষী। মীনাক্ষী? কে মীনাক্ষী? রকির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মীনাক্ষী? তুমি মীনাক্ষী তো? হ্যাঁ স্যার। মীনাক্ষী, একটা কথা বলো, এখানে যে সবাই বলছে যে এই ফোনটায় কোনো গন্ডগোল ছিল, গরম হচ্ছিল, ফোনটা যখন তোমার কাছে ছিল তখন কোনো ট্রাবলস দেয়নি? আমি সত্যি বলছি, আমার কিছুই মনে হয়নি। হ্যাঁ, রকি বলছিল যে ফোন গরম হচ্ছে। আমার মনে হয়েছিল যে প্রত্যেক শুটে যেমন করে ও এখানেও তেমন নাটক করছে। তো আপনি ইগনোর করেছিলেন? স্যার, আমার কাছে আরো অনেক কাজ ছিল। প্রেসকে সামলানো, মিডিয়াকে দেখা। স্যার,
এখানে শিডিউলও অনেক লেটে চলছিল, আমি একা কত দিক সামলাতাম। নিজেকে সামলাও স্যার। মীনাক্ষী অলরেডি ডিস্টার্বড। যদি কিছু মনে না করেন আপনাদের যা জিজ্ঞেস করার পরে করুন প্লিজ। আপনি কে? স্যার আমি বিশাল, মীনাক্ষীর ফিয়ন্সে। ও আচ্ছা, তুমিও শুটের সময় ছিলে? না স্যার, আমি জানতে পেরেছিলাম যে এখানে একটা ঝামেলা হয়েছে, ভাবলাম মীনাক্ষী ডিস্টার্ব থাকবে তাই এলাম এখানে। দেখো, আমি জানি যে এটা সঠিক সময় নয়, কিন্তু আমাদের জন্য এটা জানা খুবই প্রয়োজনীয়। হ্যাঁ স্যার। কি হয়েছিল এই মোবাইল ফোনের সঙ্গে, আর কারা কারা ছুঁয়েছিল এই মোবাইল ফোনটাকে, কোথা থেকে এসেছিল মোবাইলটা? স্যার আমি যতটুকু জানতাম সবটা বলে দিয়েছি। আমি আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দুটো ফোনই চেক করেছিলাম, তাই না? কিছুই ছিল না ওর মধ্যে স্যার। কি বললে তুমি? দুটো ফোন চেক করেছো? তার মানে দুটো ফোন? হ্যাঁ স্যার, জেনারেলি শুটিংয়ের সময় আমরা একটা করে ব্যাকআপ রেখে দিই, কিন্তু দুটো পিসি ব্র্যান্ড নিউ ছিল, সিল প্যাক বক্সে করে ফ্যাক্টরি থেকে এসেছিল। তাহলে আর একটা ফোন কোথায়? স্যার ওটা কোথায়? এখানেই কোথাও আছে। আমরা তো কিছুই পেলাম না। ম্যাম ওটা দুটো মোবাইলই তো সেটে থাকার কথা, কোথায় গেল? আমি তো তোমাকে দায়িত্ব দিয়েছিলাম ওগুলো সামলাতে। আমি বাকি সব প্রপার্টির সাথেই রেখেছিলাম। আমরা পুরো সেট চেক করেছি, কোথাও কোনো দ্বিতীয় ফোন নেই। ফোনটা কোথায় গেল আপনারা কেউ কিচ্ছু জানেন না? স্যার আমি সত্যিই জানি না। কেউ এই ঘটনারই সুযোগ নিয়েছে? দেখেছে ফোনটা নতুন, কারোর মন নেই এদিকে, চুরি করে নিয়েছে? স্যার কেউ ব্লাস্ট হতে পারে এমন মোবাইল কেন নেবে? পঙ্কজ, ফোন যে ব্লাস্ট হবে তার কোনো গ্যারান্টি নেই। দেখো, ম্যাল ফাংশনের কারণে, টেকনিক্যাল প্রবলেমের জন্য ফোন ব্লাস্ট করতে পারে। স্যার তাহলে আপনি বলতে চাইছেন এটা অ্যাক্সিডেন্টও হতে পারে? অভিজিৎ, এটা অ্যাক্সিডেন্ট হতেও পারে, আবার নাও হতে পারে। দেখি ফরেন্সিক টেস্টে কি রিপোর্ট বেরোয়। একটা ব্যাপার তো 100% ঠিক সারিকা, এই হ্যান্ডসেটের ওপর কেমিক্যাল এক্সপ্লোসিভের ব্যবহার তো করা হয়েছে। স্যার এক্সপ্লোসিভ তো পাওয়া গেছে, কিন্তু কোন কেমিক্যালস সেইটাই তো এখন জানার বাকি আছে। কিন্তু মোবাইলের সঙ্গে কোনো না কোনো গন্ডগোল করা হয়েছিল স্যার। হ্যাঁ সেটা ঠিক। আমরা এক্সপ্লোসিভ পেয়েছি, কিন্তু সেটা কোন কেমিক্যালসের, এই ফোনে কি করে ইমপ্ল্যান্ট করা হয়েছে, এটা জানতে একটু সময় লাগবে। তাহলে কি ফোনে কোনো টেকনিক্যাল প্রবলেমই ছিল না? না, তার মানে অভিজিৎ, ফোনে যে বিস্ফোরণ হয়েছে সেটা কোনো অ্যাক্সিডেন্টালি বিস্ফোরণ নয়। কেউ জেনে শুনে বিস্ফোরণ ঘটিয়েছিল, রকির প্রাণ নিয়েছে, খুন করেছে ওকে। স্যার ওখান থেকে দুটো ফোন উধাও হয়েছে, একটা তো এটা যেটা ব্লাস্ট হয়েছে, আর একটা খুনি নিয়ে চলে গেছে। স্যার ও বোম সঙ্গে করে নিয়ে ঘুরছে, বোম। আর একটা কথা, প্রত্যেক হ্যান্ডসেটেরই নিজস্ব IMEI নাম্বার থাকে। এই হ্যান্ডসেটেরও ছিল, এখানে লেখা আছে। এবার এই বক্স, যেটা এই হ্যান্ডসেটটার বক্স, এর উপরেও নাম্বারটা লেখা আছে। হ্যাঁ তো স্যার এই বক্সে যে IMEI নাম্বার রয়েছে আর এই ফোনের IMEI নাম্বার দুটো ম্যাচ করেনি। হোয়াট? তার মানে? মানেটা এই হ্যান্ডসেটটা যেটা ব্লাস্ট করেছে সেটা এই বক্সটার হ্যান্ডসেট নয়। এই হ্যান্ডসেটটা যেটা ব্লাস্ট করেছে সেটা এই বক্সটার হ্যান্ডসেট নয়। তার মানে এই বক্সে যে অরিজিনাল হ্যান্ডসেটটা ছিল সেটা পাল্টে সেটার জায়গায় অন্য একটা হ্যান্ডসেট রাখা হয়েছিল, এক্সপ্লোসিভ কেমিক্যাল সমেত। একদম অরিজিনালের মতো দেখতে। স্যার যেই এটা করে থাকুক, সে এই ডুপ্লিকেট মোবাইল ফোনটা পেল কোত্থেকে? এতগুলো লোক উপস্থিত ছিল সেখানে, কেউ জানতেই পারলো না যে ওটা একটা ডুপ্লিকেট মোবাইল ফোন। আর তার উপরে স্যার ওই সিইও আনন্দ, ও কি কিছু বুঝতে পারলো না? ওর একটু ডাউটও হলো না? খুব বড় প্ল্যানিং করে রেখেছিল স্যার, কিন্তু এই পাল্টাপাল্টি যেই করে থাকুক না কেন, এটা শুটিংয়ের সেটেই হয়েছিল স্যার। হ্যাঁ অভিজিৎ, ঠিকই বলেছো। ফেডরিক, একটা কাজ করো, শুটিং এর জায়গায় গিয়ে প্রতিটা কোণা ভালো করে দেখো, প্রতিটা ইঞ্চি দেখো, দেখো অরিজিনাল ফোন পাওয়া যায় কিনা। খোঁজ নিয়ে দেখতে হবে কিভাবে চেঞ্জ করলো। আর পঙ্কজ, এই নেলো কোম্পানির সিইও মিস্টার আনন্দ, ওনার সঙ্গে গিয়েও দেখা করো, খোঁজ নিয়ে দেখো ওনার কাছে যে ওনার কোম্পানির সেই একই রকমের ফোন কোথা থেকে এসেছে যেখানে এক্সপ্লোসিভ কেমিক্যাল লাগানো হয়েছে। কেমিক্যাল এক্সপ্লোসিভ? তা কি করে সম্ভব? দুটো পিসি ব্র্যান্ড নিউ ছিল,
ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে সিলপ্যাক বক্সে আমার কাছে এসেছিল। ফ্যাক্টরি থেকে তো নতুন বাক্সই বেরিয়েছিল, কিন্তু হতে পারে রাস্তায় কিছু গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল কিরকম? মানে যে ফোনটা ব্লাস্ট হয়েছে তার IMEI নাম্বার আর ওই বক্সের ওপরে যে IMEI নাম্বার আছে ও দুটো ম্যাচ করছে না। কি? খুনি তো ওই অরিজিনাল হ্যান্ডসেট বদলে ওই বোম লাগানো হ্যান্ডসেটটা রেখে দিয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে ওর কাছে এক্স্যাক্টলি ওই রকম দেখতে হ্যান্ডসেট এলো কোথা থেকে? স্যার মনে পড়েছে, দুটো হ্যান্ডসেট চুরি হয়েছিল। ইয়েস স্যার, 4 দিন আগে আমরা একটা প্রেস কনফারেন্স রেখেছিলাম, যেখানে টপ লেভেলের IT এক্সিকিউটিভ, টেকনো ব্লগার্স, মিডিয়া, প্রেস সবাইকে ডেকে পাঠিয়েছিলাম, যাতে আমাদের মোবাইল ফোনের টেস্টিংও হয়ে যায় আর আমরা আমাদের নতুন স্মার্টফোন ওদের দেখাতে পারি। প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর আমি জানতে পারি যে দুটো হ্যান্ডসেট চুরি হয়ে গেছে। আর সেই কথাটা আপনি আমাদের এখন বলছেন? স্যার, আমি ভেবেছিলাম এটা তেমন কিছু সমস্যা নয়। তাছাড়া আমি ভেবেছিলাম যেসব অতিথিরা এসছেন তাদের উপর চুরির বদনাম দিয়ে কেন কোম্পানির নাম খারাপ করব। যদি আগে বলতে তাহলে হতে পারে রকি বেঁচে যেত। একটা মোবাইল ফোন ব্লাস্ট হয়ে গেছে আর দ্বিতীয়টা এখন ওই খুনির কাছে আছে, যেটা না জানি কবে আর কোথায় ফাটবে। এগুলো হলো সেই ফোন যেগুলো শুটিংয়ে ব্যবহার করার কথা ছিল। এগুলোর সিরিয়াল নাম্বার বক্সে লেখা সিরিয়াল নাম্বারগুলোর সাথে ম্যাচ করে। প্রমাণ লোপাট করার খুব চেষ্টা করেছিল এই খুনি। মোবাইল ফোনটাকে টুকরো টুকরো করে দেয়, ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয় আর তারপর ডাস্টবিনে ফেলে দেয়। হ্যাঁ, এই দুটো ফোনই ওই বোম লাগানো দুটো ফোনের সঙ্গে রিপ্লেস করে দেয়, যেটার মধ্যে একটা শুটিং এর সময় ব্লাস্ট করে আর দ্বিতীয়টা অভিজিৎ এখনো বোধহয় খুনির কাছেই আছে। সেটা খুঁজে বের করতে হবে আমাদের। স্যার, একবার ওই খুনি ফোনটা অন করার ভুল করুক, তখনই আমরা ট্রেস করে নেব। হ্যাঁ, সেই ভয়টা কিন্তু আমার আছে অভিজিৎ, দ্বিতীয়বার ব্লাস্ট না করে। হ্যাঁ স্যার, যেই লোকটা প্রেস কনফারেন্স থেকে শুরু করে শুটিংয়ের দিন অবধি খুনের এত লম্বা একটা প্ল্যানিং করতে পারে, সে যে কোনো কাজই করতে পারে। আই অ্যাম শিওর স্যার, তার পরের প্ল্যানও ফিক্স করাই আছে। একটা কাজ করো ফেডরিক, মোবাইল লঞ্চের কনফারেন্সে যে কয়জন প্রেজেন্ট ছিল তাদের সবার লিস্ট তৈরি করো আর দেখো ওদের মধ্যে কতজন শুটিংয়ে উপস্থিত ছিল। খুনি 100% প্রেস কনফারেন্সে উপস্থিত ছিল। ওখান থেকে ও মোবাইল ফোনটাকে চুরি করে, তারপর ওটাকে পাল্টাপাল্টি করে শুটিং স্পটে পাঠিয়ে দেয়। অভিজিৎ, একটা কাজ করো, এই এলোহা কোম্পানির CEO কৃষ্ণর সঙ্গে গিয়ে দেখা করো। এই কৃষ্ণ নিশ্চয়ই কিছু না কিছু জানে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আমাদের কথায় এত তাড়াতাড়ি সাড়া দিলেন। দেখুন, আপনাদের আজকে এই কারণে ডেকেছি যে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। প্রথমত, ইনভেস্টিগেশন এখনো চলছে, কিন্তু একটা কথা পরিষ্কার, নেলো কোম্পানির ফোন নিয়ে যে ব্লাস্টটা হয়, একজন মারাও যায়, ওই ব্লাস্টটা অ্যাক্সিডেন্ট ছিল না, একটা প্ল্যান্ড মার্ডার ছিল ওটা। তাহলে স্যার কে খুন করলো রকিকে? এতে নেলো রাইভাল কোম্পানির কোনো হাত নেই তো? দেখুন, এটা এখন বলা যাবে না যে কে খুন করেছে বা কে নেলো কোম্পানির রাইভালি এটা করেছে, এটা ঠিক বলা হবে না। এনাদের ফোন একদম পারফেক্ট ছিল, এখনো ঠিক আছে, কিন্তু যেটা ব্লাস্ট হয়েছিল সেটাকেও ওই ফোনের সঙ্গে গন্ডগোল করে দিয়েছে, ব্লাস্টটা করিয়েছিল জেনে শুনে। স্যার, যদি কারো ষড়যন্ত্র থাকে তাহলে কবে তাকে ধরছেন? খুব তাড়াতাড়ি ধরবো আমরা, আমি আপনাদের কথা দিচ্ছি। কে? সিআইডি। ও, আপনি এখানে এসে গেছেন। মনে হচ্ছে প্রেস কনফারেন্সে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আপনার প্রাণ ভরেনি। দেখুন, আমার মনে হচ্ছে আপনি নিউজটা ভালো করে দেখেননি। আপনাকে বদনাম কিন্তু আমরা করছি না, মিডিয়ার লোকেরা করছে। এই মিডিয়ার লোকেরা আমার সম্মানটাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে, আর এই সমস্ত অভিযোগ বাজে আর মিথ্যা কথা। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা তো আমরা ঠিক খুঁজে বের করব। আমি আপনাকে একটা কথা বলি, এই রকির মৃত্যুর সঙ্গে আমাদের কোম্পানির কোনো যোগাযোগ নেই। কিন্তু আপনার কোম্পানির মধ্যে আর নেলো কোম্পানির মধ্যে অনেক দিন ধরে প্রবলেম চলছে। শুনছি আপনার উপরে কোর্ট কেস চলছে মোবাইলের ডিজাইন চুরি করার জন্য। কোন কোম্পানিতে প্রতিদ্বন্দ্বিতা থাকে না বলুন? যদি ডিজাইনের কথা বলেন, ডিজাইন আমি চুরি করিনি, আমার ডিজাইন আনন্দ চুরি করেছে। আমার কোম্পানির রিসার্চ, আমার কোম্পানির ব্লুপ্রিন্ট নিয়ে গেছে ও। আর একটা কথা বলি আপনাকে, আনন্দের কোম্পানি থেকে অনেক কর্মী চলে গেছে কারণ তাদের খাটিয়ে ঠিকমতো পয়সা পর্যন্ত দেয় না। আর ওই কোম্পানির একজন এমপ্লয়ি এখানে
আমার কোম্পানিতে জয়েন করার অ্যাপ্লিকেশন দিয়েছে। নেলো কোম্পানির এমপ্লয়ি? হ্যাঁ। আচ্ছা, ওই লোকটার ডিটেলস কি আমরা পেতে পারি? অবশ্যই, আমি এখনই দিচ্ছি। স্যার, কৃষ্ণার ওইখানে চাকরির জন্য যে অ্যাপ্লাই করেছে সে আনন্দের লোক স্যার। আনন্দের কোম্পানির সিনিয়র সেলস এক্সিকিউটিভ। কিন্তু ও চাকরি ছাড়তে চাইলো কেন? রিজনটা খুবই স্বাভাবিক, ও নিজের স্যালারি নিয়ে সন্তুষ্ট ছিল না, কিন্তু সব রেকর্ড চেক করে দেখলাম ঠিকঠাকই মনে হচ্ছে। এখনো কোন কোম্পানিতে? আনন্দর কোম্পানিতে নাকি কৃষ্ণর কোম্পানিতে? না স্যার, কৃষ্ণার ওখানে তো এখনো প্রসেসে রয়েছে, ও এখন আনন্দের কোম্পানিতেই আছে, কিন্তু কৃষ্ণার সঙ্গে এর মধ্যে অনেকবার মিটিং হয়েছে ওর। কিন্তু অভিজিৎ, এখনো ওর ওপর নজর রাখতে হবে, নজর রাখা উচিত ওর ওপর। ঠিক। আর একটা ফোনের ব্যাপারে কি জানতে পারলে? এখনো অবধি সুইচ অফই পাওয়া যাচ্ছে স্যার। সিগন্যাল পাওয়া মাত্রই ইনফর্ম করবো আপনাকে। বুঝে উঠতে পারছি না অভিজিৎ যে এই পুরো চক্রান্তটা কার লাভ বেশি হচ্ছে, কার লাভ হচ্ছে। স্যার, আপনারা আমাকে ডেকেছিলেন? দেখো মীনাক্ষী, ভয় পেও না, সবকিছু সোজাসুজি প্রশ্ন, ঠান্ডা মাথায় উত্তর দিও। আচ্ছা, কালকে শুটিংয়ে রকির সঙ্গে কারোর কি কোনো ঝামেলা হয়েছিল নাকি? স্যার, রকির সাথে শুট করা রিয়েলি ডিফিকাল্ট। তার মানে? ও সব সময় কিছু না কিছু ভুল আমার বার করতো, সব সময় খোঁটা দিয়ে কথা বলা, চিৎকার করে কথা বলা। মীনাক্ষী, তুমি এটা পারো না, ওটা পারো না, তুমি কিছুই জানো না। তাহলে কালকেও সেটে কোনো ঝামেলা হয়েছিল? স্যার, কোন শুটে ঝামেলা হয় না? প্রত্যেক শুটে ও কোনো না কোনো ঝামেলা ঠিকই করতো। সবার উপরে কালকেও ও চিৎকার করেছে, সবার ভুল বার করছিল। তারপরে বিনি আর বিমলও চলে আসলো। বিনি মানে রকির ওয়াইফ? হ্যাঁ। সে আবার কি করলো? স্যার, রকি আর বিনির কোনোদিনই বনিবনা হতো না। রকি বলতে যে ও ওর জীবন নষ্ট করে দিয়েছে। কালকেও ও সেটে এসেছিল আর জানি না কেন আমার উপরে চিৎকার শুরু করে দিল। হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে আটকাচ্ছ? তোমার সাহস তো মন্দ না। আমি রকির ওয়াইফ, ওকে? ব্যাস স্যার, আমি কোনোভাবে সিচুয়েশন সামলেছিলাম। মীনাক্ষী, আচ্ছা এই বিমলটা কে? বিমল? স্যার, ও রকির এক্স বডিগার্ড ছিল। ও এখানে কেন এসেছিল? খুব রেগেছিল। আমি ওর সঙ্গে দেখা করব। স্যার, পারমিশন ছাড়া আপনি কি এভাবে? বলছেন? স্যার, বিমল, হোয়াট ইজ ইওর প্রবলেম? আমি শুধু বলছি আমি রকির সাথে দেখা করব। শুট চলছে, ডোন্ট রেজ ইওর ভয়েস। আস্তে কথা আমি বলো। এক্ষুনি ওর সাথে দেখা করব। হ্যাঁ, কিন্তু আমি শুটের পরে তোমার সাথে দেখা করিয়ে দেব। শুটের পরে কেন? এখন কেন দেখা করতে পারবো না? বিমল, আস্তে কথা বলো। এখানে কি হচ্ছে বিমল? এখানে কি করছিস তুই? আমি শুধু এনাদের বলছি যে আমি তোমার সাথে জরুরি কথা বলতে চাই। তোর সাথে আমার কোনো কথা নেই। একে বের করে দাও। কেন কথা বলবে না তুমি? চলুন স্যার এখান থেকে। এই নিয়ে যাও, নিয়ে যাও। কেন এটাকে নিয়ে যাও। আপনি বাইরে চলুন স্যার। শোনো, তুমি বের কেন করো। কথা স্যার, বলবে আপনি না? চলুন আমি এখান কিন্তু থেকে। ছেড়ে দেবো স্যার, না। চলুন। তুমি নিস্তার চলুন পাবে স্যার। না, আমি বলে রাখলাম। স্যার, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম এত কিছু সামলাতে গিয়ে। এই বিনি আর বিমল এরা ছাড়াও কি সেটে আর কেউ এসেছিল? না স্যার, আর তো কেউ আসেনি। ঠিক আছে মীনাক্ষী, তুমি যেতে পারো, যদি দরকার পড়ে আবার তোমাকে ডাকবো। ওকে স্যার। অভিজিৎ, এই মীনাক্ষীর ওপর নজর রাখতে হবে। স্যার, ও নিজেই এত ভয় পেয়ে রয়েছে, আই ডাউট ও কিছু করেছে। পঙ্কজ, আমরা তো ওই মোবাইল ফোনটাকেও কোনো ডাউট করিনি, কিন্তু ব্লাস্ট তো হয়েছে। এই মীনাক্ষীর পুরো ঠিকুজি কুষ্টি বের করো, এই বিনি আর বিমলের সঙ্গে দেখা করো। জানা তো যাবে শুটিং এর সময় মোবাইল ছাড়া এরা কেন মাথা গরম করলো। যতক্ষণ আমি টাকা পাচ্ছি আমি এখান থেকে যাব না। ভালো কথা বলছি, আমাকে আমার টাকা দিয়ে দাও। কিসের টাকা? ডিল হয়েছিল, কাজ শেষ হয়ে যাওয়ার পর তুমি টাকা পাবে। কাজ তো তুমি করতে পারলে না, তাহলে কোন সাহসে টাকা চাইছো? তুমি রকির ব্যাপারে যে খবর চেয়েছিলে আমি এনে দিয়েছিলাম কিনা? তাহলে আমাকে টাকা দেবে না কেন? শাট আপ! চিৎকার করো না। এটা আমার বাড়ি, ঠিক আছে? আমি কোনো টাকা পয়সা দেব না, আর তোমার মতো ছোট লোকদের সাথে আমি কথা বলি না। যাও, বেরো আমার বাড়ি থেকে। ভালো কথাই হবে না, না? Get out! তোমাকে আমি... তুমি আমার হাত ধরলে কি করে? কে তুমি? সিআইডি। আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি আমরা? হ্যাঁ, কোন কাজের কথা বলছিলে তোমরা এখানে? রকিকে মার্ডার করার কাজ? হ্যাঁ, না না যত তাড়াতাড়ি মুখ খুলবে ততই ভালো হবে। স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার। আমি সত্যি বলছি স্যার, আমি রকিকে মারিনি। তুমি রকির বিরুদ্ধে কি ইনফরমেশন চেয়েছিলে? ইনফরমেশন তো বার করতেই হতো স্যার।
কারণ রকি আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি আগে থেকেই জানতাম যে ওর কোনো সেলিব্রিটির সাথে অ্যাফেয়ার চলছে, কিন্তু রকি আমাকে ডিভোর্স দেবে এই কথাটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এই ইনফরমেশন বের করবার জন্য ইনি আমাকে বলেছিলেন। তুমি কে? স্যার, আমার নাম বিমল। আমি রকির বডিগার্ড ছিলাম। আচ্ছা, তাহলে তুমি সেই যে সেটের বাইরে ঝামেলা করছিল ভেতরে ঢোকার জন্য? না না স্যার, আমি ঝামেলা করতে যাইনি। আমি আমার মাইনে নিতে গেছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম ও কত বড় ছোট লোক ছিল। ও নিজেকে বিশাল হিরো মনে করত আর বাকিদেরকে ভিখিরি। এই তো স্যার 1 সপ্তাহ আগের কথা, মাতাল হয়ে এখানে ওখানে পড়ে যাচ্ছিল। আমি ওকে ধরে তুলে গাড়িতে নিয়ে গিয়ে বসাই, কিন্তু সবার সামনে ও আমাকে থাপ্পড় মেরেছিল। শুধু তাই নয়, ওকে পরের দিন বললাম তুমি যেটা করেছো সেটা ঠিক করোনি। তার জন্য ও আমাকে চাকরি থেকেই বের করে দিল। তাহলে তোমার তো খুব রাগ হয়েছিল, সেই জন্য তুমি সেটে গেছিলে রকিকে মারার জন্য? না স্যার, আমি এসব একদম করতে যাইনি। আমি শুধু ওখানে মাইনে নিতে গেছিলাম স্যার। মেরে ফেলার ইচ্ছা তো ভীষণ ছিল, কিন্তু এই কাজ করার সাহস আমাদের হয়নি। অনেক প্রবলেম ছিল তোমাদের ওকে নিয়ে। কতটা রাগ পুষে রেখেছো? তোমাদের দুজন ছাড়া আর কে মারতে চাইবে ওকে? হ্যাঁ স্যার, প্রচুর লোক ছিল যারা রকিকে মারতে চাইতো, কিন্তু হ্যাঁ স্যার, একটা মানুষ আছে যে রকিকে সবচেয়ে বেশি ঘৃণা করে। কোন লোকটা? সুহাস। ও একজন সেলিব্রিটি ছিল যে রকির আগে সুপারস্টার ছিল। কেন, কি হয়েছিল এদের দুজনের মধ্যে? কিছু সপ্তাহ আগে আমরা একটা পার্টিতে গেছিলাম, সেখানে রকি প্রচুর ড্রিঙ্ক করেছিল। সুভাষ, এতদিন কোথায় ছিলি তুই? তুই এইখানে একা কোণের মধ্যে বসে? না, আসলে তোর এত হ্যান্ডসাম চেহারা, এই অন্ধকারে লুকিয়ে কি লাভ? আবার আমাকে দেখে তোর অসুবিধা হচ্ছে না তো? ও ওই নেলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি হয়ে গেছি, এই জন্য। দেখ রকি, এনাফ, অনেক হয়েছে। তাতে কি হয়েছে সুভাষ, তুই চলে যাবি? দেখ, তুই এক সময় সুপারস্টার ছিলিস, কিন্তু আজকে সুপারস্টার আমি। রকি, এনাফ। আরে কষ্ট পাস না, আগে তোর কাছে ছিল, এখন আমার কাছে আছে, এই তো ব্যাপারটা। কথায় বলে না, ভাগ্যের চাকা কখন কোন দিকে। তোর বাজে কথা শোনার জন্য আমি এখানে আসিনি। আরে তুই কি করবি রে? হ্যাঁ, তুই কিচ্ছু করতে পারবি না। ইউ আর টোটালি ফিনিশড। এবার তুই দেখ, তোর ফ্যান, তোর কোম্পানি, সবকিছু আমি কি করে ছিনিয়ে নি, আর তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। রকি, ওর কত বড় সাহস! কি করতে যাও? ওর গায়ে হাত দিয়েছিস? ছাড়ো আমাকে, ছাড়ো, ভূত বেড়েছে, ভূত বেড়েছে। ছাড়ো বলছি। মীনাক্ষী, আনন্দ, কৃষ্ণ, বিনি, বডিগার্ড বিমল, সেলস এক্সিকিউটিভ আর সুহাস। বলে ফেলো, যদি খুন করে থাকো বলে ফেলো। আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? আমি যদি রকিকে মারতেই চাইতাম তাহলে এতদিন অপেক্ষা করতাম কেন? ওকে অনেক আগেই মেরে দিতাম আমি। আরে এতটাও কি বোকা নাকি তুমি যে ওকে অনেকগুলো লোকের সামনে খুন করবে? রকির মার্ডার প্ল্যান করা ছিল তোমার, যাতে তোমার ওপর কারো সন্দেহই না হয় আর তোমার প্রতিশোধও পূরণ হয়ে যায়। অনেস্টলি আই এম হ্যাপি। রকির মৃত্যুর জন্য আমার একটুও দুঃখ নেই। 1 নম্বরের ছোট লোক, একগুঁয়ে বদমেজাজি ছিল, নিজের চারপাশের লোকজনকে আবর্জনা ভাবতো, ইচ্ছে তো করতো ওকে মেরে ফেলি, কিন্তু আফসোস আমি ওকে মারতে পারিনি। ঠিক আছে, মেনে নিলাম যে তুমি ওকে মারোনি, কিন্তু কোনো আরো কারোর হাত দিয়ে তো তুমি মারতে পারো ওকে। তুমি হয়তো কাউকে টাকা দিয়েছিলে মোবাইল এক্সপ্লোসিভ রাখার জন্য। কি এরকম বাজে কথা শুধু রকি ভাবতে পারতো, আমি নই। তুমিও তো ঘৃণা করতে রকিকে। হ্যাঁ, ঘৃণা করতাম আমি ওকে। আমি খুব রেগে গেছিলাম ওর উপর যখন নেলো ওকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়েছিল, তাও অর্ধেক টাকায়। 2 কোটিতেই রাজি হয়ে গেছিল কাজ করতে। তোমার মার্কেট প্রাইস থেকে অনেকটাই কম, সেই জন্য তুমি এটা সহ্য করতে পারলে না। আর তুমি তোমার খুব কষ্ট হয়েছিল না? ব্যাস, তুমি তারপরে রকিকে মেরে দিলে। স্যার, কতবার বললাম আমি আপনাকে আমি রকিকে মারিনি, আর আপনি বারবার জিজ্ঞাসা করলেও আমি এটা মানবো না যে আমি রকিকে মেরেছি। স্যার, ক্যান আই প্লিজ গো? আমি আমার শুটিং ফেলে এসেছি। ঠিক আছে, তুমি যেতে পারো। থ্যাংক ইউ।
ওকে ছাড়ুন স্যার, পরে দেখে নেব। এক সেকেন্ড, এই ফটোগ্রাফ দেখুন স্যার। এরা হলো সেই লোকগুলো যারা প্রেস কনফারেন্স আর শুটিংয়ে ছিল। এটা নেলোর সিইও আনন্দ, আলোয়ার সিইও কৃষ্ণ, আর এ রকির ওয়াইফ বিনি। এটা রকির পিএ মীনাক্ষী, আর এ রকির এক্স বডিগার্ড বিমল, আর এ সেলস এক্সিকিউটিভ। আর এদের মধ্যে সবার কাছে কোনো না কোনো কারণ তো ছিল রকিকে মারার জন্য। আর রকির স্ত্রীকেই ধরো, বিনি। কোনো স্ত্রী কি কখনো বরদাস্ত করতে পারে নিজের স্বামীর অন্য কোনো মহিলার সঙ্গে অ্যাফেয়ার চলুক? আর তাছাড়া ও ওকে ডিভোর্সও দিতে চাইছে। স্যার, এই বডিগার্ড বিমল, একে তো সবার সামনে অপমান করা হয়েছিল। এই আনন্দ আর মীনাক্ষী, অভিজিৎ বুঝে উঠতে পারছি না এদের কাছে এমন কোন কারণ থাকতে পারে রকিকে মারার জন্য। আনন্দ, ওই সেলফোনটা এই কোম্পানিরই ছিল যার শুটিং রকি করছিল। যদি ও ওকে মারতো তাহলে ওরই বদনাম হয়ে যেত আনন্দর। স্যার, এই মীনাক্ষী রকির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এ তো রকির প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য 10% কমিশন পেত। ও নিজের রোজগার কেন বন্ধ করবে স্যার? রকি মারা যাওয়াতে সব থেকে বেশি ক্ষতি তো এরই হয়েছে। এর বিয়ে আটকে যায় আর এর ইনকামও বন্ধ হয়ে যায়। আরে এই যে সেলস এক্সিকিউটিভ নেলোর, যে এলোয়াতে অ্যাপ্লাই করেছিল জবের জন্য, এও তো প্রেস কনফারেন্সে ছিল। ইয়েস স্যার, কিন্তু ও সেটে ছিল না স্যার। আমার মনে হয় না ও এর সঙ্গে জড়িত। স্যার, ওই দ্বিতীয় মোবাইলটাও অন হয়ে গেছে। তাহলে ট্রেস করো, দেখো কোথায় আছে ওটা। এখানে তো কোনো ফিল্মের শুটিং চলছে। একটু লোকেশনটা দেখো। স্যার, ওই দিকে। ভাই, মোবাইল লাগবে নাকি? একদম সিল প্যাক। মোবাইল আশেপাশেই আছে, ওইদিকে হবে হয়তো। আরে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো। আরে 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 কি করছেন? গরম আছে। আরে কি করছেন? সবাই পেছনে সরো। আরে ওটা আমার মোবাইল, কি করছেন? আরে কি করছেন? আপনারা সবাই সরে যান প্লিজ, পেছনে যান। যান এখান থেকে, সরুন এখান থেকে তাড়াতাড়ি। থাম, অনেক দৌড়েছিস। এই মোবাইলটা তোর কাছে কোথা থেকে এলো? এটা তো আমারই মোবাইল স্যার। তোর মোবাইল? চুরি করা মোবাইল এটা, চুরি করা। সত্যি কথা বল, কোথা থেকে পেয়েছিস তুই মোবাইলটা? বলছি স্যার, বলছি স্যার, এক জায়গায় শুটিং চলছিল স্যার, আমি ওখানে স্পট বয় ছিলাম, ওখান থেকে চুরি করেছি স্যার। আমি ভেবেছিলাম নতুন মোবাইল বিক্রি করে কিছু টাকা পাবো, আর কিছু নয় স্যার। তো এতদিন ধরে এই মোবাইল ফোনটা সুইচ অফ কেন ছিল? আমি নিউজে দেখলাম যে মোবাইলে নানা রকম গন্ডগোল হচ্ছে, তাই অফ করে দিয়েছিলাম। তারপর যখন নিউজে দেখলি যে মোবাইলটা একদম ঠিক আছে, তখন সেটাকে অন করে বিক্রি করতে চলে গেলি। এটা তো ভালোই হয়েছে যে আমরা টাইম মতো এখানে পৌঁছে গেলাম, না হলে এই মোবাইলের মতো তুইও ফেটে যেতিস। তাই বলি, মোবাইলটা এত গরম হচ্ছিল কেন? থ্যাংক ইউ স্যার, আপনারা অনেক উপকার করলেন আমার, না হলে আমি মরেই যাচ্ছিলাম। ধন্যবাদ স্যার, আমি আসছি। ধন্যবাদ ধন্যবাদ তো এবার আমরা বলবো, চল। আমার সন্দেহ একদম ঠিক হয়েছে বস। এই মোবাইলে যে ব্যাটারি আছে সেটাকেই গন্ডগোল করা হয়েছে। গন্ডগোল করা হয়েছে তার মানে? এই ব্যাটারির ওপর একটা বিশেষ ধরনের কেমিক্যাল লাগানো হয়েছে যেটা খুব বেশি রিঅ্যাক্টিভ আর এক্সপ্লোসিভ। যদি মোবাইলটা বন্ধ করে রাখো কোনো প্রবলেম নেই, কিন্তু যখনই আমি মোবাইলটা অন করব তখন অন করার সঙ্গে সঙ্গে ব্যাটারিটা গরম হতে শুরু করবে।
কিন্তু যেহেতু এর ওপর একটা বিশেষ ধরনের কেমিক্যাল লাগানো আছে, সেই জন্য সাধারণ মোবাইলের ব্যাটারি যেরকম গরম হয় তার থেকে 10 গুণ বেশি গরম হবে, আর 10 গুণ দ্রুত গরম হবে। মোবাইল অন করলো, কেমিক্যাল লাগানো আছে, ব্লাস্ট হয়ে গেল। ভাগ্য ভালো স্পট বয় মোবাইলটা অফ করে রেখেছিল, নাহলে জানি না কি হতো। ভালো করেছেন ওকে আপনারা ধরে ফেলেছেন, না হলে হয়তো আরো কত লোক ইনজিওর্ড হয়ে যেত। কিন্তু এই কেমিক্যাল ব্যাটারির ওপর কখন লাগানো হয়েছে আর কিভাবে আর কে? স্যার, কি হলো পঙ্কজ, এত হাঁপাচ্ছিস কেন? আপনি নিউজ শুনেছেন? কোন নিউজ? স্যার, আপনি ভাবতে পারবেন না নেলো কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? কে? সুভাষ। হোয়াট? হ্যাঁ স্যার, আর ওরা যে টাকা রকিকে দিচ্ছিল তার থেকে 4 গুণ বেশি দিচ্ছে। স্যার, রকি মারা যাওয়াতে সব থেকে বেশি লাভ তো এই সুভাষের হলো। ও ওই কন্ট্রাক্টটা পেয়ে গেল, আর রকির সঙ্গে প্রতিশোধও নিল। আমি আর কি করতাম স্যার? ওকে সাইন করানো ছাড়া আমার হাতে কোনো অপশন ছিল না। আপনি এত কিসে বাধ্য হয়ে পড়লেন যে রকির মৃত্যুর পর আপনি সুহাসকেই আপনার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে নিলেন? ওর মার্কেট ইমেজটা খুব ভালো। এই ঘটনার পর আমার কোম্পানির 12টা বেজে গেছিল। তবু ভালো যে এসিপি স্যার প্রেস কনফারেন্সে এটা স্টেটমেন্ট দেন যে আমাদের মোবাইল ফোনগুলোতে কোনো রকম প্রবলেম নেই, তবে সবকিছু একটু ঠিক হয়। সব ঠিকঠাক হয়েছে তার মানে এটাই যে এই ঘটনাটার পরে আমাদের শেয়ারের ভ্যালু অত্যন্ত নেমে গিয়েছিল। এসিপি স্যারের স্টেটমেন্টের পর সেটা আবার উপরে ওঠে। আমি খুব তাড়াতাড়ি ইনভেস্টরদের বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম, আর সেই জন্য আমি ওকে সাইন করিয়েছি, কারণ ইনভেস্টরদের ওর উপর ভরসা ছিল। কিন্তু আপনি ওকে 4 গুণ বেশি টাকা দিয়ে সাইন করালেন, আপনার তো লস হয়ে গেল, তাই না? এটা কোনো লস নয়, বিজনেস ইনভেস্টমেন্ট। এনিওয়ে আনন্দবাবু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এই ঘটনার পরে আমাদের কাছে যে সাসপেক্ট লিস্ট ছিল তার মধ্যে সব থেকে বেশি লাভ তো এই সুভাষের হলো। পঙ্কজ, মনে হয় ব্যাপারটা সেরকম নয় যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা মনে হচ্ছে কোনো বড় গেম। আনন্দ কি বলল? যেই ওর মোবাইল ফোনে ব্লাস্ট হয়েছে অমনি ওর শেয়ার পড়ে গেছে, আর এসিপি স্যার স্টেটমেন্ট দেওয়ার পরে শেয়ার আবার নর্মাল হয়ে গেছে। মনে হচ্ছে আমাদের আসামি, তার নাম ওই লিস্টেই আছে যেখানে শহরের বড় লোকেদের নাম আছে, স্টক মার্কেট। এসিপি স্যারের সঙ্গে কথা বলতে হবে। কথা বল। আমি হলাম সুধীর, আর আপনারা দেখছেন শেয়ার মার্কেটের আপডেট। শুধু তাই নয়, আগামী 2-3 দিন শেয়ার মার্কেটের অবস্থা আগামী বেশ কয়েকদিন। স্যার, হ্যাঁ, স্টক মার্কেট গিয়েছিলাম স্যার, ওখান থেকে আসছি। কি জানতে পেরেছো? আপনি ঠিক ছিলেন স্যার। নীল্য শেয়ার প্রাইস পড়ে যেতেই প্রচুর ইনভেস্টার্স ক্ষতির থেকে বাঁচতে ঘাবড়ে গিয়ে নিজেদের স্টক বেচে দিয়েছে। অনেক লোক কিনেছেও স্যার। কিছু রেগুলার কোম্পানি ছিল যারা নীল্য শেয়ারে ইনভেস্ট করত, কিন্তু 3-4 জন এমন লোক আছে যারা প্রথমবার নীল্য শেয়ারে ইনভেস্ট করেছে। ও, তাহলে দয়া, যাদের যাদের ওপর আমরা সন্দেহ করেছি ওদের সবাইকে বিরুদ্ধে ডাকো। এই গুড নিউজটা ওদের দিতে হবে। গুড নিউজ। আরে বাহ, সবাই এসে গেছেন। স্যার, আপনি ফোনে বলেছিলেন যে রকির খুনিকে জানতে পেরেছেন। আগে হ্যাঁ, রকির খুনিকে আমরা জানতে পেরেছি, আর সে এই মুহূর্তে এই রুমের ভেতরেই আপনাদের মধ্যে কেউ আছেন। ব্যাস, এটাই বেটার হবে যে সে নিজে সামনে এসে বলুক যে সে নিজে কাজটা করেছে। স্যার। হ্যাঁ দা। স্যার, ওই দ্বিতীয় ফোনটা যেটা শুটিং লোকেশন থেকে চুরি হয়ে গিয়েছিল সেটা পেয়ে গেছি। ফ্যান্টাস্টিক দয়া, আর একটা ফোন তাহলে পাওয়াই গেল। দারুণ ব্যাপার। আনন্দ, এটা তোমার কোম্পানির ফোন তো? আগে হ্যাঁ স্যার, কিন্তু এটা কে চুরি করেছিল, কে সে? খুব তাড়াতাড়ি জানা যাবে। দয়া, একটা কাজ করি আমরা, শালুকে এখানে ডাকো আর বলো এটা চেক করতে, তাই না? ব্যাস, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সিট ডাউন প্লিজ।
ভালোভাবে যদি সিআইডিকে তুমি সব পরিষ্কার করে বলে দাও, যাতে আমাদের সময় নষ্ট না হয়। আমি তো আগে থেকেই জানি যে কে মোবাইল ফোনটা চুরি করেছিল আর কে খুন করেছে। চুরি করার কাজটা কিন্তু তোমারই আনন্দ, যেভাবে তুমি আমার ডিজাইন চুরি করেছো। রকিকে আমি মারিনি অবশ্যই, কিন্তু একদিন তুমি আমার হাতে অবশ্যই মারা যাবে। এছাড়া তুমি আর কি বা করতে পারো? বিজনেসে তো তুমি আমাকে টেক্কাই দিতে পারো। নিজেদের মধ্যে লড়াই বন্ধ করুন। দেখো, আগেই আমার অনেক সময় নষ্ট হয়েছে। আপনাদের মধ্যে যদি কেউ মার্ডার করে থাকেন, বেশি দিন কিন্তু বাঁচবেন না। সিআইডির লোকেরা 1-2 দিনের মধ্যে ধরেই নেবেন। একদম ঠিক বলেছো। আর আপনারা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছেন? আমার তো মনে হয় এই বিমল ওই রকিকে মেরেছে। আরে আমাকে দোষ দিচ্ছ? ওর পিছনে লেগে থাকার জন্য তো তুমি বলেছিলে, খুন তো তুমিও করতে পারো। স্যার ফোন করো। আরে কেউ ফোন তুলছে না কেন? ফোন তোলো। এবার মজাটা দেখো। ধরবে না, ফেটে যাবে। বোম আছে ফোনে, ফেটে যাবে। আরে কি? দরজা খোলো, দরজা খোলো, কেউ আছো? বাইরে বের করো, দরজা খোলো। বোম আছে, দরজা খোলো, বাইরে যাবো আমি। বাইরে বের করো, দরজা খোলো, দরজা খোলো, বাইরে যাবো আমি। দরজা খোলো। বোম আছে, বোম, বাঁচাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শান্ত হন, দাঁড়ান, চুপ করুন একটু। শান্ত হন, দাঁড়ান একটু। চুপ করুন, চুপ করুন। শান্ত হয়ে যান, কোনো বোম নেই। কি? কিন্তু মোবাইল থেকে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ জানি, আমরা বললাম তো কোনো বোম টোম নেই। কিন্তু স্যার, মীনাক্ষী যে বললো এই মোবাইলের মধ্যে বোম রয়েছে। আমরা জেনে গিয়েছিলাম যে রকির খুনি কে, কিন্তু আমরা চাইছিলাম যে খুনি নিজেই সামনে আসুক। কে মীনাক্ষী দেবী? আপনি জানতেন না ওই ফোনের মধ্যে বোম ছিল? আর তাই ধোঁয়া দেখার পরে সবার আগে আপনি এখান থেকে পালাচ্ছিলেন। তুমি রকিকে মেরেছো? এইসব চক্রান্ত তুমিই করেছিলে? হ্যাঁ, আর তারপর আমরা ওই মোবাইলে জেনে বুঝে ওই স্মোক ডিভাইসটা লাগিয়েছি, যাতে ধোঁয়া বেরোতে থাকে। পঙ্কজ, আমি বিশাল, মীনাক্ষীর ফিয়ন্সে। দেখলে তো রকির মৃত্যুর পেছনে আর তোমার কোম্পানির শেয়ার নিচে নামার পেছনে কারা ছিল? মীনাক্ষী আর তার হবু স্বামী বিশাল। যখন আমরা নীলোফোনের ইনভেস্টরদের লিস্ট চেক করলাম, তখন আমরা জানতে পারলাম যে বিশালের বোন সবিতা অনেক শেয়ার কম দামে কিনে নিয়েছে। আর যখন শেয়ারের রেট বেড়ে গেছিল, তখন ওটা বেচে দিয়েছিল আর 20 গুণ প্রফিট করেছিল। কে? সত্যি তো এটা? তাহলে বলো, কেন মেরেছো রকিকে? স্যার, রকি আমাকে জব থেকে বার করে দেবে বলেছিল। স্যার, আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম ওর দুর্ব্যবহারে। লোককে ছোট করে কথা বলা, অপমান করা, তাও সবকিছু মানিয়ে চলছিলাম স্যার। একদিন হঠাৎও আমাকে বলল যে জব থেকে বার করে দেবে, একটা নতুন পিএ রাখবে। স্যার, আমার বিয়ের জন্য আমার এত টাকা দরকার, আমি কোথা থেকে নিয়ে আসতাম? আমি পাগল হয়ে গেছিলাম। স্যার, আমি মীনাক্ষীকে স্টক মার্কেটের ব্যাপারে বলেছিলাম। আমি সব সময় স্টক মার্কেটে ইনভেস্ট করে টাকা কামাতাম। স্যার, স্টক মার্কেটের এক্সপিরিয়েন্স এই পরিস্থিতিতে কি করে ইউজ করব সেটা বুঝতে পারছিলাম না। তারপরে তোমরা নেলোর প্রেস কনফারেন্সে গেলে।
যেখানে কোম্পানি নতুন ফোন লঞ্চ করছিল, তাই না? আর ফোন টেস্ট করার জন্য ওরা প্রেস আর আইটি লোকেদের দেবে ভেবেছিল। স্যার, আমি মীনাক্ষীকে বলেছিলাম যে সুযোগ পেলে ওখান থেকে দুটো মোবাইল চুরি করতে, আর ও সেটাই করে স্যার। তারপরে তুমি ওই ফোনের ব্যাটারিকে কেমিক্যাল এক্সপ্লোসিভ লাগিয়ে অরিজিনাল ফোনের সাথে বদলে দিয়েছিলে আর শুটিং লোকেশনে পাঠিয়ে দিয়েছিলে, তাই তো? আর অরিজিনাল মোবাইলটাকে টুকরো টুকরো করে দিলে যাতে আমরা প্রমাণটা না পাই। এটাই তোমার প্ল্যান ছিল তো? টাকার লোভে পড়ে তুমি একজনকে খুন করলে, প্রাণ নিলে তার। লোকে বিয়ের সময় সারা জীবন ধরে একে অপরের সুখের কথা ভাবে, আর সেই কথা রাখার সময় আমরা তোমাকে দিচ্ছি, আর সেটাও আজ থেকে। আর ইচ্ছে পূরণ করো সারা জীবন ধরে জেলের গড়াদের পিছনে।